কিছুতেই রাজি হচ্ছিলেন না ভদ্রলোক। না, তিনি সাক্ষাৎকার দেবেনই না। বললেন, এটা তো সমাজের প্রতি আমার দায়িত্ব। প্রচারের কি দরকার? আপনার এই কাজের কথা জানলে হয়তো আর অনেকে এগিয়ে আসবেন। ভালো কাজে অন্যদের উদ্বুদ্ধ করা, এটাও তো সমাজের প্রতি এক ধরনের দায়িত্ব। এটা শুনে নিমরাজি হলেন। ভদ্রলোকের পুরো নাম মীর মবিনুল হক। কিন্তু কেন লাগবে তার সাক্ষাৎকার? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গবেষণার উন্নয়নের জন্য গত ২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার এন্ডাউনমেন্ট ফান্ড গঠন করা হয়েছে। নাম মীর মঈনুল হক অ্যান্ড জন ট্যালেন্ট মেমোরিয়াল এন্ডাউনমেন্ট ফান্ড। মীর মঈনুল হকের ছোট ভাই এই মবিনুল হক। তিনি সেদিন ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুল সালামের কাছে। শুধু ভাইয়ের নামে নয়, মা বাবার নামেও ফান্ড করেছেন মবিনুল হক। উত্তরাধিকার সূত্রে বেশ বেশ কিছু সম্পত্তি পেয়েছিলেন তিনি। অর্থমূল্যে সেটা কয়েক কোটি টাকা। নিজের জন্য কিছু না রেখে সবই দান করেছেন মানুষের কল্যাণে। জনহিতকর কাজে মোটা অঙ্কের অর্থ দিয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ মহিলা পরিষদ সহ আরও কয়েক জায়গায়। উদ্দেশ্য, মানুষ যেন ভালো থাকে। এর আগে কখনো ১ কোটি টাকার মতো কোনো ফান্ড আমরা পাইনি, আমার জানা মতে নেই। আমরা ৫ থেকে ১০ লাখ টাকার মতো স্কলারশিপ ফান্ড পেয়েছি, এগুলো আছে বর্তমানে। আমাকে বেশ পীড়া দেয় যখন আমি দেখি যে অহেতুক খরচ। আমি মনে করি জীবন যাপনের জন্য খুব বেশি কিছু দরকার নেই, এবং যতটা পারা যায় যদি আমরা সবার সাথে ভাগ করে করতে পারি। যখন আমার পৈতৃক সম্পত্তি পেলাম, তখন মনে হলো যে এটা যদি সবার সঙ্গে শেয়ার করা যায় সমাজের, এবং বিশেষ করে কাউকে যদি হাত বাড়িয়ে দেওয়া যায় শিক্ষার মাধ্যমে, সেই সময় আমি সিদ্ধান্ত নিলাম যে এটা কোনো ট্রাস্ট বা এন্ডাওমেন্ট করে সমাজের ভালোর জন্য ব্যবহার করব। মানে আপনি আপনার পৈতৃক যে সম্পত্তি পেয়েছেন পুরোটাই আপনি এই সমাজের জনহিতকের কাজে, পুরোটাই আমি বাংলাদেশের সমাজের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ফান্ডটি ডক্টর মবিনুল হক, মীর মঈনুল হকের ছোট ভাই, তার প্রস্তাবটা আমাদের ডিপার্টমেন্টে নিয়ে আসেন। আমরা এই প্রস্তাবটা সানন্দে গ্রহণ করি, এবং উনি ১ কোটি টাকার একটা প্রস্তাব নিয়ে আসেন। আমরা সেটাকে ২ ভাগে ভাগ করে একটা অংশ একটা গ্রাজুয়েট রিসার্চ ল্যাবরেটরি ফান্ড প্রতিষ্ঠার জন্য ব্যয় করতে চেয়েছি, এবং আর একটা অংশ বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংকে জমা রেখে সেখান থেকে যে লভ্যাংশ আসবে সেটা আমরা বিভিন্ন পিএইচডি, এমএস, এমফিল পর্যায়ে স্টুডেন্টদের জন্য স্কলারশিপ, ফেলোশিপের ব্যবস্থা করার একটা উদ্যোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করার চিন্তা আসলো কেন? আমার ভাই মীর মঈনুল হক, ওনার নামটাও আমি স্মরণ করতে চেয়েছিলাম। ওনার পুরো জীবনটাই ঢাকা ইউনিভার্সিটি এবং জিওলজি ডিপার্টমেন্ট নিয়ে ঘিরে ছিল, এবং সেখান থেকে স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে ওনার যেখানে উনি শিক্ষা গ্রহণ করেছেন এবং যে শিক্ষকের আন্ডারে উনি মাস্টার্স থিসিস কমপ্লিট করেছেন, জন ট্যালেন্ট, তাদের নামে করার সিদ্ধান্ত। যা অর্থ করি পেয়েছেন সেটা তো নিজের ভোগবিলাসে ব্যয় করতে পারতেন। সেটা না করে আপনি কেন, আপনার মনে হলো এটা জনসাধারণের জন্য ব্যয় করা উচিত? আমি বলবো যে যেটা আমি পেয়েছি এটা একটা লটারির মতো। আমি ভাগ্যবান, আমি পেয়ে গেছি। অন্য পরিবারে আমার জন্ম হলে তো নাও পেতে পারতাম। কিন্তু সেই ইনইকুয়ালিটিটা যদি কমানো যায়, সেই দিক থেকে আমি এটা সবার সাথে শেয়ার করার চিন্তা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন কত সালে? আমরা স্বাধীনতা পরে 1973 সালে, যদিও 72 সালে হওয়ার কথা ছিল, 73 সালে শুরু করেছি এবং 78 সালে এমএ কমপ্লিট করেছি। কোন হলে ছিলেন? আমি বাসা থেকেই যেতাম সাইকেল চালিয়ে, মহসিনালে অ্যাটাচ ছিলেন না? এমএ এর সময় কিছুদিন 6 তলায় 626 নম্বর রুমে ছিলাম। কোনার রুমটা আমার ওটা খুব স্মৃতি মনে আছে। আপনার সম্পন্ন হয়েছিল কত সালে মাস্টার্স? 1978। এরপরে আপনি আবার 79 থেকে 80 সাল পুষ্টিবিজ্ঞান, খাদ্য পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট, ওখানে প্রভাষক, ওখানে 1 বছর আপনি শিক্ষকতা করেছেন। তারপর কানাডাতে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিও,
সেখানে অর্থনীতিতে মাস্টার্স করার জন্য যাই এবং তারপরে পিএইচডি ওখানে কমপ্লিট করি। পিএইচডি কমপ্লিট করার সময় ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান কানাডাতে, সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যোগদান করি আচ্ছা, কত সালে? 1984 সালে। আচ্ছা আচ্ছা। তারপরে 39 বছর সেখানে শিক্ষকতা শিক্ষকতা করে করেছেন। 2023 সালে রিটায়ারমেন্ট। আচ্ছা আচ্ছা, এখন আপনি অবসর জীবন যাপন করছেন? এখন অবসর জীবন ধারণ করছি। তবে সাসকাচুয়ান থাকার সময় আমি ভিজিটিং প্রফেসর হিসাবে আমেরিকা, চায়না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন? গিয়েছি। আচ্ছা, সবাই শুধু নিজের জন্য চায়, আপনি এটা বিকল্প একটা দৃষ্টান্ত তৈরি করলেন। কানাডাতে 40 বছর শিক্ষকতা করেছি। তো সেখানে ইউনিভার্সিটি থেকে যে ধরনের সুবিধা পেয়েছেন, সুবিধা পেয়েছি, সেটা আমার জীবন আশা করছেন বাকি চলে যাবে? জীবন চালিয়ে দিতে পারবো। চলে যাবে। কারণ আমরা খুব ভোগ বিলাসে উৎসাহিত না, যতদিন স্বাস্থ্য আছে একটু ঘোরাফেরা করতে আমাদের ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ।